প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আপনাদের সাথে রয়েছি পামেলা আমি। কয়েকদিন ধরে পড়ছিলাম শ্রী কৃষ্ণানু বন্দ্যোপাধ্যায় রচিত বাসব সিরিজের ওপর একটি রহস্য উপন্যাস। আজকে আপনাদের পরবর্তী অধ্যায় পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম নিঝুম অন্ধকার রাত। এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার বাসবের প্লেলিস্টে শেয়ার করে দিয়েছি। আশা করি আপনাদের সেখান থেকে পেয়ে যেতে কোনো অসুবিধা হবে না। প্লেলিস্টের লিঙ্ক আমি চ্যানেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এছাড়া আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্যে, এবং শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকন অতি অবশ্যই প্রেস করে রাখবেন, না হলে আপনারা কোনো নোটিফিকেশান ইউটিউবের কাছ থেকে পাবেন না। তাহলে চলে আসি আজকের গল্প পাঠে। এই কদিন আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুমিত্রার ভয় ছিল বাড়ি ফেরার পর হয়তো দাদা আরও কিছু বলবে, কিন্তু সঞ্জীব রুদ্র আর কিছুই বলেননি। থমথমে গম্ভীর মুখ নিয়ে কটাক্ষ করেছেন শুধু। এক হিসেবে এই ঘটনা সুমিত্রার পক্ষে বেশ লাভজনক হয়েছে। যে কথাটা প্রকাশ করতে ওকে সংকোচের বেড়ায় আটকে পড়তে হতো, অর্থাৎ সুব্রতর সাথে বিয়ের কথাটা দাদা বা কাকাকে বলতে খুবই অসুবিধায় পড়তে হতো, এক্ষেত্রে কোনো আর অসুবিধা রইল না। সমস্ত কিছুই পরিষ্কারভাবে জানাজানি হয়ে গেছে। ভালোই হয়েছে। এই সময় চাকর এসে একটা মুখবন্ধ খাম দিয়ে গেল সুমিত্রাকে। খামের ওপর ওর নাম লেখা। সুমিত্রা বেশ অবাক হয়ে খামের মুখ ছেড়ে ভেতর থেকে একটা কাগজ বার করল। একটা চিঠি। ওকে আবার কে চিঠি লিখল? চিঠির শেষের দিকে দৃষ্টি নামিয়ে আনল সুমিত্রা। লেখক অজয় সোম ওকে চিঠি দিয়েছেন, কিন্তু কেন? অনিচ্ছার সাথে চিঠিটা পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, সুমিত্রা, উপায়হীন অবস্থায় তোমাকে চিঠি লিখতে বসলাম। সামনাসামনি হয়তো এতগুলো কথা গুছিয়ে আমি বলতে পারবো না, কিংবা বলতে পারলেও তুমি হয়তো ধৈর্য ধরে শুনতে চাইতে না। আমি এতদিন সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। বুঝতে পারিনি যে তুমি সুব্রতবাবুর সাথে ঘনিষ্ঠ। তোমাদের দুজনের জীবন মঙ্গলময় হোক, আনন্দময় হোক, এই আমার কামনা। তবে আমি তোমাদের একজন পারিবারিক বন্ধু হিসেবে এই সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। সুব্রতবাবু আপাত দৃষ্টিতে একজন ভালো লোক, কিন্তু তুমি তার অতীত সম্পর্কে কিছু জানো কি? সম্প্রতি আমি তার সম্পর্কে গোটা কয়েক এমন কথা জানতে পেরেছি যাতে মনে হয় তিনি তোমাকে বিয়ে করার পরিবর্তে অন্য কিছু করার পরিকল্পনা রাখেন। আমার জানা নেই এমন কোনো বিশেষ কারণে তিনি তোমাদের পরিবারের সর্বনাশ করতে চান। তাই আগ্রায় এসে ছল করে তোমার বাবার কাছে চাকরি গ্রহণ করেছিলেন। আমি এমন কিছু জানি যেটা লিখতে আমার সংকোচ হচ্ছে। একথা আমি জোর দিয়ে বলতে চাই না যে ডক্টর রুদ্রকে তিনি হত্যা করেছেন, তবে এটা তার অভিপ্রেত ছিল এই বিষয় আমি নিশ্চিত, এবং এখনও তার সম্পর্কে সাবধান না হলে ভবিষ্যতে পরিবারের সকলের বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এখানেই শেষ করলাম। অজয় সোম। চিঠিটা পড়ে বিস্ময় হতবাক হয়ে গেল সুমিত্রা। আরেকবার পড়ল। অজয় সোমের ধৃষ্টতায় ওর সারা শরীর রি করে উঠল। স্বীকার করতেই হয় লোকটা সাহস আছে, কিন্তু বড় রকম একটা কিন্তুর খোঁচাও রয়েছে। একটা লোকের নামে ডাহা এতগুলো মিথ্যে কথা কেউ কি লিখতে সাহস করবে? সুব্রতর নামে অজয় সোম যে সমস্ত কথা লিখেছেন সেটা প্রমাণিত না হলে বড় রকম একটা লিগ্যাল অফেন্স খাড়া হতে পারে। মিস্টার সোম একজন আইনজ্ঞ হয়ে কে এত বড় ভুল করবেন? কিন্তু সুব্রত, প্রাণ চঞ্চল মনোরম সুব্রত, সে কি চায়? তাকে প্রাণ দিয়ে ভালোবাসে সুমিত্রা। সেও তো সুমিত্রাকে কত গভীরভাবে চায়। সুব্রতর মনে কি এত পাপ থাকতে পারে? বাবাকে সে খুন করেছে একথা স্বপ্নেও ভাবতে পারা যায় না। এই বিষয় অজয় সোমের সাথে কথা বলবে সুমিত্রা। সুব্রতর বিরুদ্ধে
আনীত অভিযোগ তিনি প্রমাণিত করতে পারবেন কিনা সেটাও জেনে নেবে। একটা চিঠির কয়েক ছত্রই ওর এবং সুব্রতর মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারবে না। ঘর থেকে বেরিয়ে সুমিত্রা বারান্দায় এলো। টেলিফোন স্ট্যান্ডের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওর একটা কথা মনে পড়ল। সুব্রত ডক্টর রুদ্র ডায়েরি খোঁজ করছিল, কিন্তু কেন? আরেক দিনের একটা দৃশ্য ওর মনের পর্দায় ভেসে উঠল। একটা রিভলভারকে মাঝামাঝি রেখে সুব্রত আর ডক্টর রুদ্র কথা বলছিলেন। হঠাৎ সেখানে গিয়ে সুমিত্রা পড়েছিল। ডক্টর রুদ্রের মুখের ভাব ছিল থমথমে, সুব্রত কেমন চঞ্চল ছিল। কিন্তু কেন? টেলিফোনের রিসিভারটা তুলে নিল সুমিত্রা। চিঠি পাওয়ার পর যে সুমিত্রা ফোন করবে কথা তিনি ভাবতেই পারেননি। চিঠিতে কিছুটা কাজ হয়েছে বুঝতে পারা গেল। মিস্টার সোম সুমিত্রার প্রশ্নের উত্তরে সুব্রত যা কিছু জানেন সমস্তই বললেন। অনেক কষ্টে অনেক সাবধানতার সাথে তিনি সংবাদ সংগ্রহ করেছেন। আগে যদি তিনি বুঝতে পারতেন সুব্রত তার প্রতিপক্ষ, তাহলে কবে এই কাঁটাটিকে তিনি তুলে দিতেন। এই ধরনের প্রতিবন্ধককে খুব বড় প্রতিবন্ধক বলে মনে করতেন না। একটা ইংরেজি প্রবাদ তার জানা ছিল। ইংরেজরা বলে, শীতের হাওয়া আর মেয়েদের মনকে বিশ্বাস করতে নেই। সুব্রতর দিকে এখন সুমিত্রার মনের হাওয়া বইছে। তিনি যেভাবে কল নেড়েছেন তাতে হাওয়া যে তার দিকে ঘুরবে না কথা কে বলতে পারে। রিসিভার নামিয়ে রেখে তিনি সঞ্জীব রুদ্রের দিকে তাকালেন। সঞ্জীব বসেছিলেন ঠিক তার সামনে। কিছু বলতেও বোধহয় যাচ্ছিলেন, কিন্তু বলা আর হলো না। ঘরে প্রবেশ করলেন এক ভদ্রলোক। বেটে নীরের চেহারার প্রৌঢ় আগন্তুককে দেখে অজয় সোম সাদরে আহ্বান জানালেন। আরে মিস্টার ভাটিয়া, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। মিস্টার ভাটিয়া আসন গ্রহণ করলেন। তারপর বললেন, বিশেষ কারণে আপনার কাছে এলাম। হ্যাঁ বলুন না, কি করতে পারি আপনার জন্যে? চশমা নাকের ওপরে ঠিকভাবে বসাতে বসাতে তিনি বললেন, আচ্ছা মিস্টার সোম, মৃত ডাক্তার বঙ্কিম রুদ্র আপনার ক্লায়েন্ট ছিলেন? হ্যাঁ, ইনি তার ছেলে সঞ্জীব রুদ্র। কিন্তু কি হয়েছে বলুন তো? ভাটিয়া আর সঞ্জীবের মধ্যে নমস্কার বিনিময় হলো। আমি জানি না মিস্টার সোম, ডক্টর রুদ্র আপনার ক্লায়েন্ট ছিলেন, কিন্তু তা হলেও জীবনের শেষ বৈষয়িক কাজটা উনি আমায় দিয়ে করিয়ে গেছেন। এখানে বলে রাখা প্রয়োজন, রূপনারায়ণ ভাটিয়া আগ্রার একজন বিখ্যাত প্রবীণ অ্যাটর্নি। অজয় সোমের ভ্রু কুঁচকে উঠল। তিনি বললেন, আপনার কথাটা তো ঠিক ধরতে পারলাম না মিস্টার ভাটিয়া। তিনি আমাকে দিয়ে একটা উইল করিয়েছিলেন। উইল? বিস্মিত গলায় সঞ্জীব বললেন, কিন্তু বাবার উইল তো মিস্টার সোমের কাছেই রয়েছে। মিস্টার সোম বললেন, আপনার কথা আমার বেশ বুঝতে কষ্ট হচ্ছে মিস্টার ভাটিয়া, কারণ তিনি বেশ কিছুদিন আগে আমাকে দিয়ে একটা উইল করিয়েছিলেন। হ্যাঁ সেটা জানি, তিনি আমাকে সে কথা বলেও ছিলেন। আমার কাছে তিনি গিয়েছিলেন মারা যাওয়ার দিন 10 আগে। উইলটা তখনই তৈরি হয়, সাক্ষীদের দিয়ে সই করানো হয়। আমি তখন তাকে বলেছিলাম যে আপনার নিজের অ্যাটর্নি থাকতে আমার কাছে কেন এলেন। এর অবশ্য কোনো যুক্তিপূর্ণ উত্তর তিনি আমায় দেননি। যাই হোক, তার নির্দেশ অনুসারে আমি আপনাকে কথাটা জানাতে এলাম। অজয় সোম একটু কেমন যেন দিশাহারা হয়ে পড়লেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না ডাক্তার রুদ্রের এই সামঞ্জস্যহীন কার্যকলাপ। তিনি বললেন, তার নির্দেশ কি? সঞ্জীব রুদ্র মনের মধ্যে উত্তেজনা বোধ করছিলেন, কিন্তু কিছু বলা বাঞ্ছনীয় মনে করলেন না। তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন তার মৃত্যুর 9 দিন পর আমি যেন উইলটা পড়ি। কাল হচ্ছে সেই 9 দিন। আপনি যদি অনুগ্রহ করে কাল সন্ধ্যার সময় ডাক্তার রুদ্রের বাড়ির সকলকে বাড়িতে থাকতে বলেন, তাহলে আমার বিশেষ সুবিধা হয়। আর সঞ্জীব বাবু, উনি তো এখানেই রয়েছেন, ভালোই হলো। ইনি এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবেন। উইলটা রেজিস্ট্রি হয়েছে? অজয় সোম প্রশ্ন করলেন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ভালো কথা, ডাক্তার রুদ্র সেক্রেটারি সুব্রত রায়কেও বলবেন উপস্থিত থাকতে।
আচ্ছা বেশ, আপনার বক্তব্য আমি সকলকেই জানিয়ে দেব। এরপর আর রূপনারায়ণ ভাটিয়া অপেক্ষা করলেন না, বিদায় নিলেন। সঞ্জীব রুদ্র এবং অজয় সোম বিস্মিত দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালেন। সন্ধ্যা তখন 7টা। মিস্টার ভাটিয়ার অপেক্ষায় সকলে বসে রয়েছেন ড্রয়িং রুমে। বিনয় রুদ্র, অজয় সোম, সঞ্জীব রুদ্র, সুব্রত, সুমিত্রা সকলেই উপস্থিত ঘরে। তাছাড়া ইন্সপেক্টর প্রেমও রয়েছেন। তার অনুরোধে বাসব ও হীরক এসেছে। কথাবার্তা বিশেষ একটা হচ্ছে না, অনেকেই গম্ভীর মুখে বসে রয়েছেন। 7:10 রূপনারায়ণ ভাটিয়া ঘরে এলেন। তার হাতে ব্রিফকেস। তিনি সকলের দিকে একবার তাকিয়ে চেয়ারে বসলেন। আপনারা সকলে ঘরে উপস্থিত রয়েছেন। এবার আমি ডক্টর বঙ্কিম রুদ্রের উইল পড়ব। তিনি ব্রিফকেসের মধ্যে থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বললেন, এই উইলের বলে ডক্টর রুদ্রর আগেকার উইলটা বাতিল হয়ে গেল। এই সর্বাধুনিক উইলটি পড়ার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় আপনারা করতে পারেন। কেউ কোনো প্রশ্ন করলেন না। মিস্টার ভাটিয়া উইলের খাঁজ খুলে পড়তে শুরু করলেন। উইলে লেখা ছিল, আমি ডক্টর বঙ্কিমচন্দ্র রুদ্র সম্পূর্ণ সজ্ঞানে এবং সুস্থ শরীরে আমার শেষ উইল করিতেছি। ইহার সহিত কোনো রূপ প্ররোচনা জড়িত নাই। আমার নগদ 6 লক্ষ টাকা, 3খানি বাড়ি ও 30,000 টাকার গহনা এই উইলের আওতায় পড়িবে। আমার পুত্র শ্রী সঞ্জীব রুদ্রকে 50,000 টাকা ও 10,000 টাকার গহনা দেওয়া হইল। আমার ভ্রাতা ডক্টর বিনয় রুদ্রকে 50,000 টাকা ও 10,000 টাকার গহনা দেওয়া হইল। 1 লক্ষ টাকা ক্যান্টনমেন্ট স্থিত আমার বসত বাটি ও 10,000 টাকার গয়না আমার কন্যা শ্রীমতী সুমিত্রা রুদ্র পাইবে। আমার প্রিয়পাত্র শ্রী অজয় সোমকে 25,000 টাকা দেওয়া হইল। ক্যান্টনমেন্টের আরও 2খানি বাড়ি ও 75,000 টাকা একটি চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য ব্যয়িত হবে। এই কার্যভার আগ্রার সুবিখ্যাত অ্যাটর্নি শ্রী রূপনারায়ণ ভাটিয়া ও আমার ভ্রাতা ডক্টর বিনয় রুদ্রের ওপর ন্যস্ত হইল। তাহারা সরকারি সহযোগিতা এ মহান কার্যটি সম্পন্ন করিবেন। শ্রী অজয় সোমের নিকট আমার 30টি হ্যান্ডনোট রহিয়াছে, সেগুলি হাসপাতালে সাহায্যার্থে নিয়োজিত থাকিবে। বাকি 3 লক্ষ টাকা আমার বন্ধুপুত্র শ্রী সুব্রত রায় পাইবে। আইন ঘটিত সমস্ত কার্য শ্রী রূপনারায়ণ ভাটিয়ার সাহায্যে সম্পন্ন করিতে হইবে। ইহাই আমার নির্দেশ। ভবদীয় ডাক্তার বঙ্কিমচন্দ্র রুদ্র, রুদ্র হাউস, আগ্রা। উইল পড়া শেষ করলেন রূপনারায়ণ। সকলেই নির্বাক। কারুর মুখে কথা না থাকলেও অনেকের মুখেই অমাবস্যার ঘন অন্ধকার নেমেছে, এটা দেখা গেল। উইলের এই অদ্ভুত রদ বদলে সকলেই বিস্মিত। সুব্রত, ঘটনার কি অদ্ভুত পরিবর্তন। উইলটি আবার ব্রিফকেসের মধ্যে রেখে উঠে দাঁড়ালেন মিস্টার ভাটিয়া। সকলের ওপর দৃষ্টি বুলিয়ে নিয়ে তিনি বললেন, এখনকার মতো আমার কাজ শেষ হয়েছে। কাল থেকে প্রবেট নেওয়ার ব্যাপারে আরম্ভ করা যেতে পারে। কথা শেষ করে তিনি বিদায় নিলেন। সুমিত্রা লঘুপদে ঘর থেকে বেরিয়ে গেল। সুব্রত উঠে দাঁড়ালো। একটা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলে খারাপ দেখাবে, এটা বিবেচনা করে বাসবের দিকে তাকিয়ে বলল, মিস্টার ব্যানার্জি, আমি চলি। আপনারা কি উঠবেন? বাসব বলল, আমরা উঠব। সুব্রত ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। অজয় সোম বললেন, লোকটা আর ভাগ্যে জোর আছে বলতে হবে। এখানে চাকরি করতে এসে শেষ পর্যন্ত লক্ষপতি হয়ে গেল। বিনয় রুদ্র বললেন, ইদানিং দাদার তো মতিভ্রম হয়েছিল, নইলে কি এরকম উইল করেন? হীরক বলে উঠল, উপস্থিত এটাই সুখের কথা যে ডাক্তার রুদ্র কাউকে বঞ্চিত করেননি, কম বেশি সকলকে কিছু কিছু দিয়েছেন। বাসব বলল, আচ্ছা, এবারে আমি আপনাকে একটা অনুরোধ করব। আগামীকাল সকালে আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন। আমি ডাক্তার রুদ্রর খুন সম্পর্কে কিছু আলোচনা করব।
ঘর থেকে বেরিয়ে সুব্রত টানা করিডোর পার হয়ে সবে পার্লারে পা দিয়েছে। শোনো। ফিরে দাঁড়ালো সুব্রত। করিডোরে আলো ছিল না। পার্লারের আলোয় কিছু স্বচ্ছ ভাব সৃষ্টি করেছিল মাত্র। সেই মোলায়েম স্বচ্ছতার মাঝে ছায়ায় গড়া মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে সুমিত্রা। এক অভূতপূর্ব আবেগে সুব্রতর মন নেচে উঠল। নরম গলায় বলল, হ্যাঁ বলো মিত্রা, আমার সাথে এসো। সুমিত্রার পিছু পিছু ওর ঘরে এলো সুব্রত। ঘরের দরজাটা ভেজিয়ে সহাস্যে সুমিত্রা বলল, তুমি এখন মস্ত ধনী, তাই না? সুব্রত ওকে কাছে টেনে নিল। হ্যাঁ মিত্রা, তোমার বাবার অনুগ্রহে। একটা কথা বলবো? আমি এর সঠিক উত্তর চাই। একটা কেন, তোমার 1000টা কথার উত্তর দিতে আমি বিন্দুমাত্র গড়রাজি নই সুমিত্রা। সুব্রতর কাছ থেকে সরে এলো সুমিত্রা। তুমি আগ্রায় কেন এসেছিলে? কেন এসেছিলাম মানে? তুমি তো জানো চাকরির সন্ধানে এসেছিলাম। বিস্মিতভাবে সুব্রত বলল, আমার কাছে তুমি মিথ্যে বলছো সুব্রত। কারোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে তুমি এখানে আসোনি, তাই না? সুব্রতর বুকের রক্ত শরীরের চতুর্দিকে যেন চলকে পড়ল। দ্রুত গলায় বলল, তোমায় কে বলেছে এই কথা? কে বলেছে এটা তো বড় কথা নয় সুব্রত। আমার প্রশ্ন হচ্ছে, তোমার উদ্দেশ্যটা কি সেটাই ছিল? সুব্রত নিজের মনকে দৃঢ় করল। আমি যদি বলি না, তাহলে এটা প্রমাণ করার মতন লোক কিন্তু পৃথিবীতে নেই। কিন্তু আমি তোমার অভিযোগ অস্বীকার করব না সুমিত্রা। এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছিলাম। সে অনেক কথা, তবে আমি বলবো না যে আমার মতো অবস্থায় পড়লে প্রত্যেক মানুষই এই রকম সিদ্ধান্ত করত। আমি ডাক্তার রুদ্রের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে এখানে এসেছিলাম, এটা ঠিক। নিজের ভুল বুঝতে আমার বেশি বিলম্ব হয়নি সুমিত্রা। আর তুমি বিশ্বাস করো, তোমার বাবাকে আমি খুন করিনি। কথা কটা বলে ও দরজার দিকে পা বাড়ালো। সুমিত্রা ব্যস্ততার সাথে ডাকল, হে শোনো শোনো। না মিত্রা, অবিশ্বাস মানুষের মনকে কোথায় নিয়ে যায় সেটা আমি জানি। তুমি আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। আমার এখানে আর অপেক্ষা করা চলে না। সুব্রত ঘর থেকে বেরিয়ে পড়ল। রুদ্র হাউসের বাইরে ফুটপাতের পাশে ইন্সপেক্টর প্রেমপ্রকাশের জিপ পার্ক করা ছিল। উইল পর্ব শেষ করে বাসব ও হীরককে সাথে নিয়ে প্রেমপ্রকাশ বাইরে এলেন। কিন্তু জিপে যাবার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। ওদের গাড়িতে তুলে দেওয়ার জন্যে অজয় সোম এবং বিনয় রুদ্র এসেছিলেন। জিপের সামনের সিটে ড্রাইভার ছিল। মুভিং সিটটা সরিয়ে হীরক ও প্রেমপ্রকাশ পিছনে গিয়ে বসলেন। বিনয় রুদ্র সামনের সিটটা টেনে ধরে সকলকে উঠতে সাহায্য করছিলেন। বাসব উঠে বসতে যাবে, ঠিক সেই সময় ওর মুভিং সিটটা ওর ঘড়ির ওপর এসে পড়ল। অন্য হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও ঘড়ির কাঁচটা ভেঙে গেল। বিনয়বাবু অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন। ড্রাইভার গাড়ি ছেড়ে দেওয়ার পর হীরক বলল, আরে কি হলো বাসব, সিরিয়াসলি ড্যামেজ হলো নাকি? সেটাই তো বুঝতে পারছি না। প্রেমপ্রকাশ বললেন, কিছুদিন থেকে তো লক্ষ্য করছি সিটটা একটু বিগড়েছে। দিন 3 আগে আমার হাতের ওপরেও পড়েছিল, তখন ঠিক রাখলে আর এই বিপত্তি ঘটতো না। আই এম সরি মিস্টার ব্যানার্জি। আপনি ব্যস্ত হবেন না ইন্সপেক্টর। আচ্ছা ভালো কথা, আমি আপনাকে একটা খাম দিচ্ছি, তার থেকে ফিঙ্গারপ্রিন্টটা তুলতে হবে। বাসব নিজের পকেট থেকে কাপড়ে জড়ানো খামটা বের করে প্রেমপ্রকাশের হাতে দিল। তিনি বললেন, আগে যে প্রিন্টটা তুলতে দিয়েছিলেন তার কপি তো আমি পাঠিয়ে দিয়েছিলাম, আপনি নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ ওটা পেয়েছি, আর এই প্রিন্টটা কালকের মধ্যে পেলে ভালো হয়। আচ্ছা বেশ। ইন্সপেক্টর ওদের নামিয়ে দিয়ে বিদায় নিলেন। বাসব ও হীরক এসে ড্রয়িং রুমে বসল। বাসব একটা সিগারেট ধরিয়ে অলসভাবে বলল, এই নতুন উইল পড়ার ব্যাপারে কি বুঝলে হীরক? দেখো বাসব, দুটো জিনিস আমার চোখে পড়েছে। প্রথমত, ডাক্তার রুদ্র অজয় সোমের ক্লায়েন্ট হওয়া সত্ত্বেও অন্যকে দিয়ে উইল করিয়েছে।
এমনকি অজয় সোমের ওপর একটু উপেক্ষার ভাবই দেখানো হয়েছে। এতে আমি অবাক হচ্ছি। আর দ্বিতীয়ত, এতগুলো টাকা সুব্রতবাবুকে দিয়ে ডাক্তার রুদ্র নিজের অতীতের অপরাধকে সুন্দরভাবে ধুয়ে ফেলার চেষ্টা করেছেন। আর হরিপদের মৃত্যু সম্পর্কে কিছু ভেবে দেখলে? না, হরিপদের মৃত্যু তো বুঝতে পারছি না। আমি একটা মোক্ষম সূত্র পেয়েছি হীরক। তাই নাকি? কীরকম? পোস্টমর্টেমের রিপোর্টে রয়েছে শক্ত কিছু দিয়ে হরিপদর মাথার পিছন দিকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছিল, তাতেই মৃত্যু হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে ক্ষতস্থানে তেলতেলে একটা পদার্থের সন্ধান পাওয়া গেছে। গভীরভাবে পরীক্ষা করে দেখা গেছে ওই তেলতেলে পদার্থটা ক্রুড অয়েল জাতীয়। তা এতে কি প্রমাণ হচ্ছে? অনেক কিছু প্রমাণ হচ্ছে হীরক। তুমি তো জানো মোটর পার্টস ইত্যাদি ধোয়ার কাজে ক্রুড অয়েল প্রয়োজন হয়। এখন একটু চিন্তা করে দেখো তো, ক্ষতস্থানে ক্রুড অয়েলের সন্ধান কেন পাওয়া যাচ্ছে? নিশ্চয় যেটা দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল তাতে ক্রুড অয়েল লেগেছিল। তারপর? কিন্তু ক্রুড অয়েল যেখানে সেখানে পাওয়া যায় না, এটা তো জানো। গ্যারেজ বা মোটরের কারখানাতে সন্ধান পাওয়া যায়। কাজেই দেখা যাচ্ছে যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেটা হাতুড়ি জাতীয় কিছু, এবং তার আমদানি হয়েছিল কোনো মোটরের গ্যারেজে বা কারখানা থেকে। তার মানে তুমি বলতে চাইছো হত্যাকারী কোনো মোটর গ্যারেজের সাথে সংশ্লিষ্ট? বাসব সিগারেটের টুকরোটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে বলল, আমি একথা জোর দিয়ে বলতে চাইছি না হীরক। তবে হত্যাকাণ্ড যে কোনো একটা গ্যারেজের মধ্যে সম্পন্ন হয়েছিল এ বিষয়ে আমি নিশ্চিত। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় হীরক দ্রুত বলল, তোমায় একটা কথা বলা হয়নি বাসব। হ্যাঁ বলো। কাল থেকে একটা লোক ক্রমাগত আমাকে অনুসরণ করছে। অনুসরণ করছে? কীরকম? দেখো, প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি। আমি বুঝতে পারলাম দুপুরের দিকে ব্যাংক থেকে বেরিয়ে আসার সময়। আমি গাড়িতে উঠলাম, সেও ট্যাক্সিতে উঠল। আমি যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলাম সেও কিছু দূরত্ব রেখে আমাকে অনুসরণ করলো। তাকে পরীক্ষা করার জন্যে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। দেখি সেখানে সে উপস্থিত। তাই নাকি? তা লোকটা কেমন, কি জাতীয়? একজন শিখ, সারা মুখ দাড়ি গোপে ভর্তি, আর মাথায় পাগড়ি, চোখে রঙিন চশমা, পরনে স্যুট। এবার আমি তোমাকে একটু অবাক করে দেব হীরক। তুমি লোকটাকে কাল থেকে দেখেছো, আর আমি ওর কীর্তিকলাপ লক্ষ্য করছি দিন 5 ধরে। বলো কি? হ্যাঁ হীরক, ওই লোকটা আমাদের ওপর অত্যন্ত খর দৃষ্টি রেখেছে। কেন বুঝতে পারছি না। ও কে? যদি কোনো গুন্ডা শ্রেণীর লোক হয় তাহলে অবশ্য চিন্তার কিছু নেই। তবে বাসব চিন্তিতভাবে উঠে দাঁড়ালো। কি হে, উঠলে যে? না, একটু বাজারে যাব। বাজারে যাবে? কেন? এখানে বইয়ের বাজারটা কেমন? বিদেশি বই পাওয়া যায়? আহা, সেটা পাওয়া যায়, কিন্তু কোন বই কিনতে চললে? হ্যাঁ, বই একটা কিনবো, রাইডার হ্যাগার্ডের একটা বই। এ কদিনে বাসবের খামখেয়ালি স্বভাবের সাথে বিশেষ পরিচিত হয়ে পড়েছিল হীরক। তবুও সে বলল, হ্যাগার্ডের বই? কিন্তু কেন? বাসব মৃদু হেসে বলল, নিশ্চয়ই পড়ব না বলে। কাল আবার তোমাদের বাজার বন্ধর দিন, তাই আজ বইটা কিনে আনছি। আর ভালো কথা, তুমি ঘড়িটা মেরামত করিয়েছিলে? আচ্ছা, ঠিকানাটা দাও দেখি, এই ফাঁকে আমি ঘড়িটা দিয়ে আসি দোকানে। হীরক ঠিকানাটা বলে দিল। বাসব রওনা হলো বাজারে। সেই দিন রাত্রিবেলা দুটো বিছানায় পাশাপাশি শুয়ে রয়েছে বাসব ও হীরক। বাসব অনেকক্ষণ জেগেছিল। নানান চিন্তা ওঠানামা করছিল ওর মনের মধ্যে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়েও পড়ল। উচ্চ রবে কোথায় 3টে বাজল। শীতের নিশুতি রাত, ঝিমিয়ে রয়েছে। খুট করে একটা শব্দ হলো, মৃদু অথচ চাপা। কারো কি ঘুম ভেঙেছে? ঘরে নাইট ল্যাম্প জ্বলছিল। ঘরের মধ্যে প্রবেশ করলো ছায়া মূর্তি। ভারী লম্বা কোটে সারা শরীর তার আচ্ছাদিত, মাথায় ফেল্টের হ্যাট। কোটের কলার খাড়া হয়ে রয়েছে। হ্যাট ও কলারের মাঝখানে মুখখানা সম্পূর্ণ অদৃশ্য। ছায়ামূর্তি ম্যান্টেল পিসের দিকে এগিয়ে গেল।
কি খুঁজছিল সেখানে? ওখান থেকে আবার বইয়ের তাকের কাছে এগিয়ে গেল। অত্যন্ত সতর্কতার সাথে নাড়াচাড়া করল বইগুলো। ঈপ্সিত বস্তুটি পাওয়া গেল না। ঘরের এখানে সেখানে খোঁজ করে পাশের ঘরে চলে গেল ছায়ামূর্তি। পাশের ঘরটা ড্রয়িং রুম। ঘর অন্ধকার। পকেট থেকে টর্চ বার করল। আলো ফেলে কি খুঁজে বেড়াতে লাগলো। শেষে শোকেসের সামনে এসে দাঁড়ালো। শোকেসের মাথায় একটা বই রয়েছে। মোটা বইখানার মলাটের ওপর চকচকে কাগজের জ্যাকেট। সাগ্রহে বইখানা তুলে নিল। ডান হাতে ধরা বইখানার ওপর বাঁ হাতে ধরা টর্চের আলো ফেলল ছায়ামূর্তি। রঙিন জ্যাকেটের ওপর বড় বড় অক্ষরে লেখা, ব্ল্যাক শ্যাডো, রাইডার হ্যাগার্ট। বইটা কোটের পকেটে রেখে দিল। সুচারুরূপে কাজটা সম্পন্ন হয়েছে। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই। ছায়ামূর্তি বাইরে যাওয়ার বন্ধ দরজাটার দিকে এগিয়ে গেল, কিন্তু বিপর্যয় ঘটল ঠিক পর মুহূর্তে। ট্রিপয়ের ওপর অ্যাস্ট্রে রাখা ছিল। ছায়ামূর্তি দ্রুত দরজার দিকে এগিয়ে যেতে গিয়ে তার সাথে ধাক্কা খেল। ঝন ঝন শব্দ তুলে অ্যাস্ট্রেটা পড়ে গেল মাটিতে। ঘুম ভেঙে গেল হীরকের। কিসের একটা যেন শব্দ হলো। ও কি, ড্রয়িং রুমে আলোর ঝলকানি না? হীরক বিছানার উপর উঠে বসল। আবার আলো জ্বলে উঠল। কে যেন বাইরের দরজা খুলছে। চোর নাকি? হীরক বিছানা থেকে নামতে যাবে, কে তার হাত চেপে ধরল। চমকে মুখ ফিরিয়ে দেখল বাসব। বাসব নিজের ঠোঁটের গোড়ায় আঙ্গুল তুলে তাকে চুপ করে থাকতে বলল। মিনিট 5 কাটল এইভাবে। পাশের ঘরে আর কোনো আলোর ঝলকানি দেখা গেল না। কোনো শব্দও হচ্ছিল না। চোর বোধহয় সরে পড়েছে। বাসব বিছানা থেকে উঠে গিয়ে আলোটা জ্বালল। সারা ঘর ভরে গেল আলোর বন্যায়। হীরক বিস্মিত গলায় বলল, কি ব্যাপার বাসব, তুমি লোকটাকে যেতে দিলে? হ্যাঁ, তাই তো দিলাম। কি যে হেয়ালি করো না, আমি এক এক সময় বুঝতে পারি না। আমি জানি কে এসেছিল। ওহ, খুব ঠকানো গেছে লোকটাকে। কি যে বলছো চাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে লোকটাকে, বাসব নির্বিকার গলায় বলল, রক্ত মাংসের কেউ একজন হবে। এখন কিন্তু তোমায় আমি তার নামটা বলবো না। আমি শুধু বলতে পারি সে কি চুরি করে নিয়ে গেল। কি? ব্ল্যাক শ্যাডো বইটা। এতে কি প্রমাণ হলো জানো? প্রমাণ হলো আমার থিওরি কাটায় কাটায় কারেক্ট। কিন্তু এখন দেয়াল ঘড়িটা কি বলছে বলো তো? 3:10। কাজেই আমরা অনায়াসে আরও কিছুক্ষণ ঘুমোতে পারি। প্লিজ হীরক, আলোটা নিভিয়ে দাও ভাই, ভীষণ ঘুম পাচ্ছে। অসংখ্য প্রশ্ন হীরকের মনের মধ্যে নেচে বেড়াচ্ছিল, কিন্তু বাসবের হাবভাব দেখে মনে হচ্ছিল ও আর একটা কথাও বলবে না। বিছানা থেকে উঠে গিয়ে আলোটা নিভিয়ে দিল হীরক। পরের দিন কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল হীরক সেটা মনে না পড়লেও সাংঘাতিক খারাপ গেল দিনটা। অবশ্য সারাদিনের মধ্যে কিছুই হয়নি। বিপর্যয় যেটা ঘটা সেটা সন্ধ্যের সময় ঘটল। হীরকের বাড়ির কাছেই মস্ত একটা কম্পাউন্ডওয়ালা বাড়ি রয়েছে। কম্পাউন্ডে ঝাঁকড়া ঝাঁকড়া গাছ রাস্তার উপর এসে পড়েছে। পথটাও জনবিরল। এটাকে একটা করিডোর রোড বলা চলে, অর্থাৎ একটা বড় রাস্তা থেকে আরেকটা বড় রাস্তার মাঝখানের প্যাসেজ। পায়ে হেঁটে আজ অফিস থেকে ফিরছিল হীরক। গাড়ি নিয়ে সকালে বাসব বেরিয়েছিল বলে গাড়ি নিয়ে তার পক্ষে অফিস যাওয়া সম্ভব হয়নি। এই প্যাসেজটা সবসময় যে জনবিরল থাকে সেটা নয়, তবে আজকের কথা আলাদা। একে শীতের সন্ধ্যা, তার ওপর সারা আকাশ মেঘে মেঘে কালো হয়ে রয়েছে। বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। কাজেই নিতান্ত প্রয়োজন না থাকলে কেউ বাড়ি থেকে বেরুচ্ছে না। একটা গানের লাইন গুনগুনিয়ে ভাসতে ভাসতে ঝাঁকড়া গাছগুলোর পাশ দিয়ে এগিয়ে চলেছে হীরক। আচমবিতে তার ঘাড়ের ওপর কে যেন লাফিয়ে পড়ল। অত্যন্ত দ্রুত হাত চালিয়ে পকেট থেকে মানিব্যাগটা টেনে বার করলো আততায়ী। তারপর হাত থেকে ফোলিও ব্যাগটা ছিনিয়ে নিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেল। হীরক বাধা দেওয়ার কোনো অবকাশই পেল না।
তবে আবছা আলোতে সে দেখতে পেয়েছিল আততায়ীকে। সে আর কেউ নয়, তাকে অনুসরণকারী সেই শিখ। ধুলো ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ালো হীরক। এই প্রচণ্ড শীতেও সে ঘেমে নিয়ে উঠেছিল। এই আকস্মিক বিপদের জন্যে সে প্রস্তুত ছিল না। লোকটা দিন দুয়েক ধরে তার পিছু নিয়েছে, কিন্তু তাই বলে যে তাকে এইভাবে আক্রমণ করে টাকা ছিনিয়ে নিয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারেনি। দ্রুত পায়ে বাড়ি ফিরে এলো। এখন তার কর্তব্য কি? পুলিশে খবর দেবে, না আগে বাসবের সাথে এই বিষয়ে পরামর্শ করবে? ও সেটাই অপরিহার্য মনে করল। বাসব বাড়ি ছিল না, কোথায় যেন বেরিয়েছিল। মিনিট 20 ভেতরে ফিরে এলো। হীরক সমস্ত ঘটনাটা বলল। বাসব সমস্ত শুনে চিন্তিতভাবে প্রশ্ন করল, কত টাকা ছিল ব্যাগে? 120 টাকা আর কিছু খুচরো। ফোলিওতে কাগজপত্র ছাড়া আর কি ছিল? আর তো কিছু ছিল না, তবে ভাবনা কাগজপত্রের জন্যেই, ব্যবসা সমস্ত দরকারি কাগজ। বড় রকমের লাভের আশায় ফোলিওটা হাতিয়েছে। যখন দেখবে ওতে টাকা পয়সা কিছুই নেই, তখন কাগজপত্রগুলো কোথাও একটা ফেলে দেবে। আচ্ছা, এখন কি করব তাহলে? হীরক প্রশ্ন করল। এখন আমাদের প্রধান কর্তব্য হচ্ছে পুলিশকে খবর দেওয়া। আমিও অনুসন্ধান করে দেখছি, তবে এই সমস্ত ছিচকে চোরদের ধরা খুব শক্ত। অতএব পুলিশে খবর দেওয়া হলো। পরের দিন সকালে প্রেমপ্রকাশ এলেন বাসব ও হীরককে জিপে তুলে নিয়ে ডক্টর রুদ্রের বাড়ি যাওয়ার জন্যে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে গতকালই বাসব সকলের সাথে খোলাখুলিভাবে আলোচনা করবে ঠিক করেছিল, কিন্তু গতকাল নানা কারণে পরিকল্পনাটিকে রূপ দেওয়া সম্ভব হয়নি। তাই আজ ব্যবস্থা হয়েছে। জিপে হীরকের বাড়ি থেকে রুদ্র হাউসে পৌঁছাতে মিনিট 7 সময় লাগে। গাড়িতে কোনো কথাই হলো না, তিনজনই নির্বাক। ফোলিও চোরের সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশ দ্রুত অনুসন্ধানের কাজে নেমেছে। বাসব ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে এখনো কোনো যুক্তিসঙ্গত মন্তব্য করতে পারেনি। কাউকে ডাকাডাকি করতে হলো না। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। সুব্রতকে খবর দেওয়া হয়েছিল, সেও উপস্থিত। প্রেমপ্রকাশ আসন গ্রহণ করলেন, তারপর বাসব ও হীরক। বাসব বলল, আপনারা হয়তো বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি সত্যি দুঃখিত। এবার কাজের কথা আরম্ভ করা যাক। জীবনে আমার বহু রহস্যের গোলকধাঁধায় ঘোরাফেরা করতে হয়েছে। যদিও এটা অহমিকার কথা, আমি তবুও বলবো, প্রতিবারই আমি সেই সমস্ত রহস্যের সাফল্যজনক সমাধান করেছি। ডাক্তার রুদ্রের হত্যাকাণ্ড নিঃসন্দেহে রহস্যমূলক ঘটনা। আমি এখনও এর সমাধানে পৌঁছাতে পারিনি। এই নিয়ে অনেকের আমার প্রতি উপেক্ষা থাকাটা স্বাভাবিক, আছেও। কিন্তু এখানে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমি ভগবান নই। তথ্য এবং তত্ত্বের ওপর নির্ভর করে আমাকে কাজ করতে হয়। যদি সেই তথ্যই আমার কাছে অন্যভাবে পরিবেশিত হয়, তাহলে আমার কার্যধারাও ভুল পথে পরিচালিত হবে। এক্ষেত্রে তাই হওয়ায় আমি একটু বিপদগামী হয়ে পড়েছিলাম। অর্থাৎ, ওকে কথা শেষ করতে না দিয়ে অজয় সোম বললেন, আপনি তার মানে বলতে চাইছেন মিস্টার ব্যানার্জি যে আমাদের মধ্যে কেউ আপনাকে ভুল বা মিথ্যে কথা বলে বিপদে চালিত করেছে? শুধু তাই নয় মিস্টার সোম, অনেকে এবার আমার কাছে অনেক কিছু সম্পূর্ণ চেপেও গেছেন। আপনি কাকে মিন করছেন? বাসব অল্প একটু হেসে বলল, কাউকে বাদ দিতে পারলে আমি খুশি হতাম। আপনাদের অনুরোধে আমি এই কাজে নিযুক্ত হয়েছি, অথচ আপনারাই আমাকে অফ ট্র্যাকে ফেলবার চেষ্টা করছেন। আপনি কি বলতে চাইছেন? যে আমি যেমন আপনাকে এ কাজে নিয়োজিত করেছি, তেমনি সাধ্যমতো কাজ করতেও তো আমি কুণ্ঠিত হইনি। অজয় সোম বললেন, আমার অভিযোগ আপনাকে বাদ দিয়ে নয় মিস্টার সোম। আমাকে? আকাশ থেকে পড়লেন অজয় সোম। আপনি বিস্মিত হচ্ছেন মিস্টার সোম? বাসব একটা সিগারেট ধরিয়ে বলল, অবশ্য আপনাকে আর কিছু বলার আগে সুব্রত বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই। মিস্টার রায়। সুব্রত বাসবের আহ্বানে মুখ তুলল।
আপনি সেদিন আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কোনো কথাই না লুকিয়ে সমস্ত কিছু আপনি আমাকে বলেছেন, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আমার যা কিছু জানা ছিল আমি তো সমস্ত কিছুই আপনাকে জানিয়েছি। আমি আপনার ভুলটা ভাঙিয়ে দিতে চাই মিস্টার রায়। সেদিন একটা কথা আপনি আমার কাছে লুকিয়ে গিয়েছিলেন। কোন কথা? হরিপদ মৃতদেহ যেদিন এই বাড়িতে পাওয়া যায়, অর্থাৎ যেদিন স্টাডিতে চোর ঢুকেছিল, সেই দিনের কথা। সেই দিন রাত্রে আপনি শুধু সুমিত্রা দেবীর ঘরেই যাননি, আরেকটি উদ্দেশ্য আপনার ছিল। উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। স্টাডি রুমে আপনি ঢুকেছিলেন এবং সেই ঘরে উপস্থিত দ্বিতীয় জনের সাথে আপনার ঝটাপটি হয়েছিল। অ্যাম আই কারেক্ট মিস্টার রায়? সুব্রত একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। হয়তো আমার কথাটা বলা উচিত ছিল। এখনও আপনি বলবেন কি ঘটনাটা কি ঘটেছিল আর কেন এই ঝটাপটির সূত্রপাত? আপনি তো জানেন মিস্টার ব্যানার্জি, সুমিত্রার সাথে অজয়বাবুর বিয়ে ঠিক হয়ে রয়েছে, অথচ ওর ঘনিষ্ঠতা আমার সাথে। ডাক্তার রুদ্র মারা যাওয়ার পর আমার এই বাড়িতে আসা যাওয়া কমে গেল, আর সেই সাথে বন্ধ হয়ে গেল সুমিত্রার সাথে দেখা সাক্ষাৎ। শেষে একদিন মরিয়া হয়ে আমি এলাম এই বাড়িতে রাত্রে। সবে সুমিত্রার দরজায় আমি করাঘাত করতে যাব, আমার মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। তখন আমি তাড়াতাড়ি সরে এলাম আড়ালে। আমি দেখলাম উপর থেকে একটা ছায়ামূর্তি নেমে এসে স্টাডির দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর তালা খুলে ভেতরে ঢুকলো। মনের মধ্যে দারুণ সন্দেহ জাগলো আমার। আমিও সন্তর্পণে ভেতরে গেলাম। দেখি কী সব খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ একটা বই তুলে নিল, আর আমিও ঝাঁপিয়ে পড়লাম তার উপর। সেই লোকটা কে ছিল আপনি বলতে পারবেন? বেশ সহজভাবে সুব্রত বলল, হ্যাঁ পারি, তবে অনুমানের ওপর নির্ভর করে, কিন্তু তার নাম এখানে প্রকাশ করতে পারবো না। এবার আমি আপনার বিস্ময় দূর করব মিস্টার সোম, তবে আপনাকে একটা প্রশ্ন করার পর। ডাক্তার রুদ্র যেদিন খুন হয়েছিলেন আমি এলাম এখানে তদন্তে। আমিও ইন্সপেক্টর তদন্ত আরম্ভ করলাম। আপনি সেই সময় ড্রয়িং রুমে বসেছিলেন। আমরা এধারের কাজ সেরে সুমিত্রা দেবীর সাথে কথা বলতে গিয়েছিলাম। পরে হীরকের মুখে শুনেছি আপনি সেই সময় ঘর থেকে বেরিয়ে কোথায় একটা গিয়েছিলেন। হ্যাঁ, আমি বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা বেশ, আপনার কথাই মেনে নেওয়া হলো। এবার আমি বলবো, আপনি নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্যে এই জটিল পরিবেশকে আরও কত জটিল করে তুলেছেন। কোন উদ্দেশ্য? আপনি কি বলতে চাইছেন? অজয় সোম জিজ্ঞাসা করলেন। বাসব সে কথায় কান না দিয়ে অদ্ভুত একটা প্রশ্ন করল, আপনার ডান হাতের মধ্যের আঙ্গুলে একটা আংটি ছিল না, সেটা কোথায় বলবেন কি? অজয় সোমের ডান হাতের মধ্যের আঙ্গুলে যে একটি আংটি ছিল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আংটিটা উপস্থিত যথাস্থানে না থাকলেও দীর্ঘদিন তার ওখানে উপস্থিতি বুঝতে পারা যায় চামড়ার উপর গাঢ় দাগ দেখে। ওর এই প্রশ্নে সকলে বিস্মিত হলেন। ভ্রু কুঁচকে মিস্টার সোম বললেন, ওটা আমি খুলে রেখেছি। আপনি ওটা এমনি খুলে রেখেছেন মিস্টার সোম, না আংটির পাথরটা পড়ে যাওয়ায় খুলে রাখতে আপনি বাধ্য হয়েছেন? দেখুন তো এইটা সেই চুনি কিনা। সকলে দেখলেন বাসবের হাতের চেটোয় একটা লাল পাথর চকচক করছে। অজয় সোম অধীরভাবে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বাসব তাকে বাধা দিয়ে আবার বলল, আপনি বৃথায় প্রতিবাদ করার চেষ্টা করছেন মিস্টার সোম। আমি জানি স্টাডি রুমে সেদিন আপনার সাথে সুব্রতবাবু ধস্তাধস্তির সময় এই পাথরটা আপনার আংটি থেকে খসে পড়েছে। ঘরের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। বিনয় রুদ্র বললেন, মিস্টার সোম সেদিন স্টাডি রুমে ঢুকেছিলেন? সুব্রতবাবু, এবার নিশ্চয়ই সেই রাতের আগন্তুকের নাম প্রকাশ করতে আপনার কোনো আপত্তি নেই। তিনি তো অজয়বাবু ছিলেন, তাই না? সুব্রত ঘাড় নাড়ল। অজয় সোম ঘামতে শুরু করলেন। বাসব বলল, শুধু তাই নয়, যে বস্তুটি পেয়েও আপনি হাতছাড়া করতে বাধ্য হয়েছিলেন তারই সন্ধানে গত পরশু রাত্রে আপনাকে যেতে হয়েছিল আমাদের ওখানে। শুনলে আশ্চর্য হবেন, তখন আমরা আপনাকে দেখেছিলাম। ইচ্ছে করলেই ধরতে পারতাম, কিন্তু ধরিনি। সুমিত্রা প্রশ্ন করল, মিস্টার ব্যানার্জি,
মিস্টার সোম কিসের সন্ধানে এরকম করে ঘুরে বেড়াচ্ছেন? আপনার বাবার ব্ল্যাক শ্যাডো বইখানার জন্যে। বই? কেন? তাতে একটা নকশা রয়েছে। নকশা? হ্যাঁ, নকশা। ঘরের মধ্যে আবার মৃদু গুঞ্জন উঠল। অবশ্য এত চেষ্টা করেও নকশা সম্বলিত সেই বইখানি মিস্টার সোম পাননি। যেখানে আমাদের ওখান থেকে উনি নিয়ে গেছেন সেটা হলো আমারই সদ্য কেনা ওই নামের আরেকটা বই। বাসব নিজের পকেট থেকে একটা বই বার করল। এটা হলো আসল বই। এই মলাটের ওপর যে চকচকে জ্যাকেটটা রয়েছে তারই উল্টো দিকে নকশাটা আঁকা রয়েছে। জনশ্রুতি মিথ্যে না হলে পাল সম্রাটের কোষাগারে লুণ্ঠন করা বিপুল ধনরত্নের সন্ধান পাওয়া যাবে এর সাহায্যে। এখন আমি বইখানা ইন্সপেক্টর প্রেমের হাতে দিয়ে অনুরোধ করব তিনি যেন নকশাখানা ভারতের ঐতিহাসিক গবেষণা দপ্তরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তারাই অনুসন্ধান করে দেখবেন। বাসবের হাত থেকে বইখানা নিলেন প্রেম প্রকাশ। ঘরে নীরবতা নেমে এলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই থামালাম। এর পরবর্তী তথা শেষ পর্ব আপনাদের কালকে পড়ে শোনাবো। তাহলে আজকের মতো আসছি। নমস্কার।